আপত্তির পর দিল্লিতে দণ্ডিত হাসিনার বক্তব্যের সুযোগ দেয়ায় বাংলাদেশের ক্ষোভ। জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত, দেশে ফিরলেই গ্রেফতার। পার্শ্ববর্তী একটি দেশ তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে ওই দিন যেদিন তার পতনের দিন, অর্থাৎ ওই শহীদদের প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেপ্তার হতে হবে, ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। খুলল জুলাই স্মৃতি জাদুঘর, ফ্যাসিবাদের শাসনের চিহ্ন ঘুরে দেখছেন দর্শনার্থীরা। হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচার দাবি। জুলাই যোদ্ধারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না। যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করতে পারি। সম্পূর্ণ নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। স্বৈরাচারের ফ্যাসিস্ট হতে যেন আর না দেখি। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মারো না কেন, 24-এর 13 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 দাবিতে লং মার্চ কর্মসূচি 11 দলের। গ্যাসের দাম বাড়ালে সরকারকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি। কাটছে গ্যাস সংকট, কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে সরবরাহ শুরু। পাম্পে নিয়ে দীর্ঘ লাইন, ভোগান্তি কমে যাওয়ায় গাড়ি চালকদের স্বস্তি। এবং আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানববন্দনা ছিল সৃষ্টির মূল মন্ত্র। বাঙালির ভাববৈচিত্র্যে সদা জাগ্রত কবিগুরু। পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে দিল্লিতে মত বিনিময়ের সুযোগ করে দেয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ভারত তার বক্তব্যের সুযোগ করে দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সরকারের এমন প্রতিক্রিয়ায় সাধুবাদ জানিয়েছে বিরোধী দলও। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেয় ক্ষুব্ধ বাংলাদেশ। এ ঘটনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় বিরূপ প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়, মতবিনিময় সভায় শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। ভারতের মাটিতে তাদের এমন বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অপমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার সময়ে ফিরে যাবে না এবং কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের অসম্মান করেছে ভারত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। পার্শ্ববর্তী একটি দেশ যেটি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে তারা নিজেরা দাবি করেন, সেই দেশে তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে ওই দিন যেদিন তার পতনের দিন, যেদিন ভয়ঙ্কর রক্ত ঝরানো পথ মারিয়ে বিপ্লব সাধিত হচ্ছে, সেই দিন তাকে বক্তব্য রাখা হচ্ছে। অর্থাৎ ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে। এদিকে সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেপ্তার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে, ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। চলতি অর্থ বছরেই স্থানীয় সরকারের 5 স্তরের সব নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। সর্বসাধারণের জন্য খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফ্যাসিবাদের শাসনের চিহ্ন ঘুরে দেখছেন দর্শনার্থীরা। তাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে লাল টেলিফোন।
দর্শনার্থীরা বলছেন এই জাদুঘর ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের দাবিও তাদের। বৈরী আবহাওয়াকে যেন হার মানিয়েছে ইতিহাস জানার আগ্রহ। উদ্বোধনের পর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন দর্শনার্থীরা। জাদুঘরের মূল প্রবেশপথের পাশেই জুলাই মেমোরিয়াল, সেখানেই খোদাই করা শহীদদের নাম। এর পেছনে প্রতীকী কবরস্থান রয়েছে শহীদ নাফিসকে বহনকারী রিকশা, সাজোয়াজানে ঝুলন্ত আন্দোলনকারী এবং সাইকেল মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীদের প্রতীকী ভাস্কর্য, যা আন্দোলনের স্মৃতিকে জীবন্ত করে তুলেছে। জাদুঘরের ভেতরে ঢুকতেই চোখে পড়ে টর্চার সেল, দেয়াল জুড়ে আলোকচিত্র, বড় পর্দায় প্রদর্শিত প্রামাণ্যচিত্র, আন্দোলনের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, সংরক্ষিত দলিল এবং শহীদের স্মৃতি বিজড়িত নানা নিদর্শন। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে লাল টেলিফোন। জুলাই যোদ্ধারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরাও এক সময় জুলাই যোদ্ধা ছিলাম। ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না, এটারই প্রমাণ। যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করতে পারি। এই আয়াতের সম্পূর্ণ নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। জনগণকে যেন আর কোনো অত্যাচার এবং বিবরণ কোনো কিছু যেন না করতে পারে। দর্শনার্থীরা বলছেন এই জাদুঘর ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। মানুষকে যেভাবে হত্যা করছে, এইভাবে যেভাবে নির্দেশনা দিছে উনি, তাতে উনি একজন দেশের প্রধানমন্ত্রী না, উনি একজন দেশের স্বৈরাচার, এবং এমন স্বৈরাচার যে বাংলাদেশে আমরা কখনো দেখি না। অন্যায় করে কখনোই পার পাওয়া যাবে না, সেটা শাস্তি হবে। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার জন্য প্রতিদিন 3টি শিফটে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। আপাতত ধারণ ক্ষমতা বিবেচনায় দিনে সর্বোচ্চ 300 জন জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবেন। 300 জন ভিতরে ঢুকতে পারবে এরকম আমরা চিন্তা করেছি, এবং আমরা অনলাইনে ব্যবস্থা করেছি 70% এবং অফলাইনে অর্থাৎ কাউন্টারে এসে টিকিট কাটতে পারবে এরকম 30%। পূর্ণবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশ মূল্য। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী জাদুঘরে সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার রাখা হতে পারে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল থেকে কিন্তু দূর দূরান্ত থেকে জুলাই জাদুঘরে দর্শনার্থীরা কিন্তু ছুটে এসেছেন, এবং তারা ঠিক সকাল 11টার পর পরে কিন্তু এই যে জুলাই যে স্মৃতি জাদুঘর রয়েছে সেটি কিন্তু উন্মুক্ত করে দেওয়ার পর পরে আমরা দেখেছি দর্শনার্থীরা প্রবেশ করেছেন, যার জন্য পূর্ণবয়স্ক যাদের রয়েছেন তাদের জন্য টিকিট মূল্য 50 টাকা করে নেওয়া হচ্ছে, এবং অন্যদিকে যারা শিশু রয়েছেন তাদের টিকিট মূল্য 20 টাকা করে নেওয়া হচ্ছে। জুলাই জাদুঘর ঘুরে দেখা অনেক দর্শনার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছে যে এখানে যে সংরক্ষিত আলোকচিত্র এবং বিভিন্ন আলামত ও স্মৃতিচিহ্ন তাদের সেই সময়ের ঘটনাগুলো নতুন করে মনে করিয়ে দিচ্ছে, এবং তাদের ভাষায় এটি শুধু জাদুঘর নয় বরং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। এবং তারা বলছেন যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেই সময়ের ঘটনাগুলো সম্পর্কে জানতে পারে সেজন্যই এমন উদ্যোগের কিন্তু প্রয়োজন ছিল, এবং তারা কিন্তু এটি সাধুবাদ জানাচ্ছে। একই সঙ্গে কিন্তু দর্শনার্থীরা বলছেন জুলাইয়ের যে সেই হত্যাকাণ্ড যারা জড়িত তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা উচিত বলে তারা আমাদেরকে জানিয়েছে, এবং সেই সঙ্গে তারা বলছে তাদের মতে ন্যায় বিচার নিশ্চিত হলেই নিহতদের পরিবারের প্রতি প্রকৃত যে সম্মান সেটি কিন্তু জানানো হবে, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটিও কিন্তু তারা বলছে। এবং সেই সঙ্গে জুলাই আন্দোলনের স্মৃতি ও আত্মত্যাগ তারা ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই জুলাই যে স্মৃতি জাদুঘর সেটি কিন্তু তুলে ধরা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জুলাই জাদুঘরের যে প্রধান ফটক ঠিক তার বাইরে আমরা দেখেছি যে সবচেয়ে যে পুলিশের যে এপিসি যেটির মধ্যে লাশটি ঝুলেছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, এবং এখন পর্যন্ত ঠিক দুপুর হয়ে গেছে এবং 3 শিফটে কিন্তু তারা দর্শনার্থীদেরকে প্রবেশ করাচ্ছেন, এবং ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত এই দর্শনার্থীরা জুলাই যে জাতীয় স্মৃতি জাদুঘর রয়েছে সেখানে কিন্তু তারা প্রবেশ করতে পারবেন। এবং সাপ্তাহিক ছুটির দিন প্রাথমিকভাবে এখন পর্যন্ত বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে, এবং সেই সঙ্গে হচ্ছে শুক্রবারে তারা হাফ বেলা অর্থাৎ দুপুর 3টার পর থেকে তারা এই জুলাই যে স্মৃতি জাদুঘর সেটিতে তারা প্রবেশ করতে পারবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সহকর্মী তানভীর হাসান মেঘ যুক্ত হয়েছিলেন জুলাই স্মৃতি জাদুঘর থেকে। জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 24-এর 13 জুলাই ফোন করে ওবায়দুল কাদেরের নির্দেশ দেয়া সংক্রান্ত কল রেকর্ডটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশনের দাবি, পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষার্থী মুখোমুখি হতে নিষেধাজ্ঞা থাকলেও কঠোর অবস্থান নেয়ার চূড়ান্ত নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিচারের শেষ পর্যায়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের মামলা। বৃহস্পতিবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। এদিন কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার নির্দেশ দেয়া সংক্রান্ত ওবায়দুল কাদের ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন টেলিফোন কথোপকথন দাখিল করা হয়। 2024 সালের 13 জুলাইয়ের কল রেকর্ডে শোনা যায় ওবায়দুল কাদের বলছেন, এদের মারো না কেন, বড় হতে দাও কেন। শিক্ষার্থীদের আন্দোলন দমনে ব্যর্থ হওয়ায় অসন্তোষ ছিল ওবায়দুল কাদেরের কণ্ঠে। জবাবে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি বলেন, পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের মুখোমুখি না হওয়ার নির্দেশনা রয়েছে। তারপরও রাজনৈতিকভাবে নির্দেশনা আসলে আন্দোলন দমনে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সাদ্দাম। আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে। 3000-এর মতো স্টুডেন্ট আছে। 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিদের সকলেই বর্তমানে পলাতক। সেক্রেটারি অব দি পলিটিক্যাল পার্টি তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন, ওদের মারো না কেন, বাড়তে দাও কেন। এই 3টি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট, উস্কানি দেওয়া। ট্রাইব্যুনালে প্রসিকিউশন জানায় ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ নেতাদের নির্দেশনার কারণে নিরস্ত শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করা হয়। দেশজুড়ে ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘাত। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটির রায়ের তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দাবি আদায়ে আন্দোলন চলবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপি আহ্বায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। পরে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল সহ 11 দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। বেলা 11:30টার দিকে কর্মসূচিতে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলবে। দাবি আদায়ে অক্টোবর জুড়ে 4 জেলায় লং মার্চ কর্মসূচি ঘোষণা দেন তিনি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। যারা এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে, মহান আল্লাহর পর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার
ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ। এ সময় 11 দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবিরের সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করছে ছাত্রদল ও ছাত্র শিবির। উস্কানি দিলে একে অপরকে প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা। অবশ্য এই সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন রাজনৈতিক বিশ্লেষক। বলছেন এই দুই সংগঠন যত বিবাদে জড়াবে ততই শক্তিশালী হবে তৃতীয় পক্ষ। সময় থাকতে ঐক্য ফেরাতে মূল রাজনৈতিক দলকে হস্তক্ষেপের পরামর্শ বিশ্লেষকের। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্ট। হঠাৎ করেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় ছাত্রদল, ছাত্র শিবির। দুই ছাত্র সংগঠনই জুলাই অভ্যুত্থানে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল। মাত্র 2 বছরের মধ্যে এমন বিরোধে অবাক অনেকে। ছাত্র শিবিরের অভিযোগ, সহিংসতার ঘটনায় কোনো দায় নেই তাদের, সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল। অপরদিকে ছাত্রদলও পাল্টা অভিযোগ করে বলেছে শিবিরের মবের চেষ্টা প্রতিহত করেছে ছাত্রদল। একটি ক্যাম্পাস ইসলামী ছাত্র শিবির কোনো বিশৃঙ্খলা করতে দেয়নি। তারা করতে চেয়েছিল, আমরা প্রতিহত করেছি। তারপর তারা বাইরে ওই জামাতের লোকজন নিয়ে ঝামেলা করেছে। কোনো ক্যাম্পাসে প্রবেশ করে করতে পারছে? আমরা যদি চাই এই ধরনের ভাবে এইভাবেই তাদেরকে প্রতিহত করা হবে। বাংলাদেশের বর্তমান যে ইস্যুগুলো, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, এই জায়গা থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করা এবং মিডিয়ার ফ্রেমিংটা অন্যভাবে করার জন্য আসলে এটা অ্যাসাইনমেন্টের একটা কাজ। সহিংসতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুই সংগঠনের শীর্ষ নেতা। উস্কানি দিলে প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তারা। স্বাভাবিক ওয়েতে যতটুকু সহনশীল থাকা যায়, ক্যাম্পাসকে শান্ত রাখা যায়, আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এরপরে যদি কেউ পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তাহলে তার প্রতিক্রিয়াটা তো আমাদের কিছু করার নেই। সব জায়গায় কি তাদের হাতে মার খাবো? তারা কি আমাদের মেরেই যাবে, মানে ছাত্রলীগের মতো করে? এই দিন তো আর নেই। আমরা তো সেই ছাত্র সংগঠন যারা এই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করে আমরা টিকেছিলাম। যারা ছাত্রলীগের পতাকা তুলেছিল তারা আমাদেরকে হুমকি দেয়, এটা দেওয়ার মতো সক্ষমতা তাদের হয়নি এখনো। এই বাংলাদেশে ওই শিবিরের এখনো সেই সক্ষমতা হয়ে সারেনি। শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন রাজনৈতিক বিশ্লেষক। বলছেন এমন সহিংসতা নিজেদের বিপদ ডেকে আনবে, শক্তিশালী করবে তৃতীয় পক্ষকে। জুলাই প্রশ্নে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ যোগাযোগ থাকা দরকার এবং ক্যাম্পাসে যেন যদি আপনার এই ধরনের সহিংসতা বাড়তে থাকে তাহলে এটা কিন্তু একটা সময় আরও ভায়োলেন্স তৈরি করবে। প্রশ্নে যদি তাদের মধ্যে এক ঐক্যমত থাকা দরকার, তা না হলে তৃতীয় পক্ষ তার অবস্থান শক্তিশালী করে ফেলবে। সেটা হবেই, সেটাকে ঠেকানো মুশকিল হবে। বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক করারও পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নদী রক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত সভা শেষে একথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। নদী না বাঁচলে মানুষ পরিবেশের ক্ষতির মুখে পড়বে উল্লেখ করে প্রশাসক জানান, নৌপথ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরকে সমন্বিত প্রকল্পের আওতায় নদীর দূষণ ও দখল রোধে কাজ করবে সরকার। এ সময় নদী দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আব্দুস সালাম। আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলো এবং আমাদের বাংলাদেশ নেভি এবং সিটি কর্পোরেশন সহ যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে এই ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক ডায়াবেটিস প্রতিরোধ শীর্ষ সম্মেলনে একথা জানান তিনি। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়ে এম এ মোহিত বলেন, সেখানে অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণ প্রয়োজন। জীবনযাপনে কিছু পরিবর্তন আনা গেলে ডায়াবেটিস সহ বেশ কিছু রোগের প্রভাব কমিয়ে আনা সম্ভব বলেও মনে করেন প্রতিমন্ত্রী।
সকল ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আমাদের সরকারের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকের এই গবেষণার মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে যে দৃষ্টান্ত বাংলাদেশ তুলে ধরেছে, ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ এবং স্বাস্থ্যকে একেবারে লোকাল কমিউনিটি পর্যায়ে কিভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি, সেটির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন আপনারা। এবং এই কাজটিকে আমরা আরো বড় পরিসরে এগিয়ে নিতে চাই আমাদের সরকারের পক্ষ থেকে। দুপুরের সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, সড়ক ছাপিয়ে বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় ভোগান্তি, নালা পরিষ্কার না করায় দুর্ভোগ, অভিযোগ বাসিন্দাদের। কাটছে গ্যাস সংকট, কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে শুরু হয়েছে সরবরাহ। এতে পাম্পে নেই দীর্ঘ লাইন, ভোগান্তি কমে যাওয়ায় স্বস্তিতে গাড়ি চালকরা। কেটেছে সংকট, মাত্র 5 থেকে 10 মিনিটের অপেক্ষায় চাহিদা মতো মিলছে গ্যাস। বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি। যানবাহনের ভিড় থাকলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না। অল্প সময়ে গ্যাস নিতে পারছেন চালকরা। কালকে সারাদিন গ্যাস পাইনি, আজকে লাইনে দেওয়ার পর 20 মিনিট পরে গ্যাস পাচ্ছি। মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে, অনেক সুবিধা হয়েছে, তাড়াতাড়ি পাইছি। সরকার আমাদেরকে এইভাবে দেয়, তারপর আমরা একটু শান্তি পাওয়া যায়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে বুধবার রাত থেকে গ্যাসের চাপ বাড়ায় দ্রুত সরবরাহ সম্ভব হচ্ছে। এতে কমেছে যানবাহনের জটলা। কালকে রাতে মানে খুব সুন্দরভাবে চলতেছে, লাইনে তো তেমন জ্বালাতে হচ্ছে না, মানে গাড়িতে রানিং আছে। এদিকে রাজধানীতে কমেছে গ্যাস সংকট, লাইন ছাড়া জ্বালানি নিতে পেরে খুশি যানবাহন চালকরা। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারি নজরদারির দাবি তাদের। আজকে অন্তত সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়াই চলে আসে, তো কোনো ভোগান্তি দেখলাম না। কিছুটা রিল্যাক্স আজকে, গ্যাসের ইয়াটা মানে প্রেশার ভালো, আজকের গাড়ি লাইনটা কম। গত 21 জুলাই কক্সবাজারে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় দেশে গ্যাস সংকট দেখা দেয়। চট্টগ্রামে সরবরাহ নেমে আসে অর্ধেকে। মেরামত শেষে বুধবার থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে অতিরিক্ত 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস। ফেরদৌস লিপি, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর কদমতলী গ্যাস ফিলিং স্টেশনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। পর নগরীর যে গ্যাস ফিলিং স্টেশনগুলো আছে সেখানে কিন্তু স্বস্তিদায়ক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে যানবাহনগুলো আসছেন এবং তাদের যে চাহিদা সেই চাহিদা মতো কিন্তু গ্যাস তারা এই স্টেশনগুলো থেকে নিতে পারছেন। এবং এখানে যারা চালকরা আছেন বা গাড়ির মালিকরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে গত 2 সপ্তাহ ধরে যেখানে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস সংগ্রহ করতে পারেনি, সেখানে আজকে ভোর থেকে কিন্তু তারা দেখা গেছে যে খুব দ্রুতই গ্যাস পাচ্ছেন। এবং তারা বলছেন যে যদি সবগুলো ফিলিং স্টেশন চালু হয় তাহলে কিন্তু এই যে দীর্ঘ সারি সেটা হয়তো আরও কিছুটা কমে আসবে। এবং আপনারা জানেন যে গত 21 জুলাই কক্সবাজারের যে এলএনজি টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে কিন্তু পরদিন থেকে চট্টগ্রামে যে গ্যাস সরবরাহ সেটা কিন্তু কমতে থাকে এবং সেটা প্রায় চাহিদার অর্ধেকে নেমে এসেছে। এবং সে কারণে শুধুমাত্র যে ফিলিং স্টেশনগুলো সেটা নয়, আমরা দেখেছি বাসা বাড়ি কিংবা শিল্প প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তীব্র গ্যাস সংকট দেখা গেছে। অনেক শিল্প প্রতিষ্ঠান কিন্তু তাদের যে উৎপাদন সেটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এবং সেই অবস্থায় কিন্তু গতকাল রাতে যে টার্মিনালের একটি বায়ার সেটা কিন্তু ঠিক হয় এবং সে কারণে প্রায় 1.5 থেকে 200 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। এবং সে কারণে যে সংকট সেই সংকট অনেকটা কেটে গেছে। এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানিয়েছে হয়তো 2-3 দিনের মধ্যে সেটা আরও স্বাভাবিক হবে, তাহলে কিন্তু শিল্প কারখানা কিংবা যে বাসাবাড়িতে এবং পুরোপুরি গ্যাস সরবরাহ আরও বেশি স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরী থেকে গ্যাস সংকটের কিংবা গ্যাস সরবরাহের যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তার সর্বশেষ তথ্য। সহকর্মী ফেরদৌস লিপি যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ডুবে যায়, চরম বিপাকে পড়েন রাস্তায় চলাচলকারীরা। নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
এটি চট্টগ্রাম নগরীর মুহুরীপাড়ার চিত্র। বর্ষণে 2 তলা একটি ভবনের নিচের তলায় পানি ঢুকে যাওয়ায় শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে বসবাসকারী পরিবারটি। নগরীর বেশিরভাগ নিচু এলাকার চিত্র একই। বুধবার রাত থেকে ভারী বর্ষণ শুরু হয়। বৃহস্পতিবার ভোর থেকে তা প্রবল আকার ধারণ করে। এতে নগরীর মুহুরীপাড়া, ব্যাপারীপাড়া, কাতালগঞ্জ, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা তলিয়ে যায়। নিচু এলাকার বাসাবাড়িতে পানি প্রবেশ করায় পানিবন্দী মানুষরা পড়েন চরম বিপাকে। সেই সঙ্গে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টি মনে করেন 15 মিনিট 20 মিনিট হলেই কি এখানে পানি জমে যায়। এমন পরিস্থিতি হয়ে যায়, মানে চলার উপযোগী থাকে না আর কি। গরম পানি, কাজ করতে পারি না, গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি চালান যায় না, মানে গাড়ি ডুবিয়ে যায়। কষ্ট হলো তো কিছু করে না, ফেটে দেয়, আমাদের থেকে গাড়ি চালাতে হয়। নালা নর্দমাগুলো ঠিকমতো পরিষ্কার না করায় বৃষ্টি হলেই নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। একটু বৃষ্টি হইলে পানি হয়ে যায় এখানে নিচে। এখন আমরা অনেক কষ্টতে আছি। পানি ঢুকার জায়গা আছে, বেরোয়ার রাস্তা নেই। অনেকদিন ধরে নালা জাম হয়ে রয়েছে, ভিতরে ময়লা পরিষ্কার হয় না, সিটি কর্পোরেশন লোক আসেই না। জলাবদ্ধতা সরকারকে এটা নিয়ে একটু দেখতে হবে। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 52.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নগরের আগ্রাবাদে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও কিন্তু গত 3-4 ঘন্টা ধরে আর ভারী বর্ষণ হয়নি বন্দরনগরী চট্টগ্রামে। সেই কারণেই যেসব এলাকায় পানি উঠেছিল, বিশেষ করে নগরীর কাতালগঞ্জ এলাকা এবং আগ্রাবাদ কমার্স কলেজের সামনে, সেই সব জায়গায় পানি কিন্তু নেমে গেছে। তবে আমরা এই যে মুহুরীপাড়ার এলাকার আমরা এখানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে এর থেকেও বেশি পানি ছিল, তবে এই জায়গাটিতে ধীরে ধীরে কিন্তু পানি নামছে। সেই বিষয়টি আপনারা আমাদের ক্যামেরায় কিন্তু দেখছেন। এবং আরও সময় যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো আরও 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এই এলাকার পানিও নেমে যাবে, এমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন স্থানীয়রা। তবে চট্টগ্রামে মুষলধারে বর্ষণ হলেই কিন্তু নগরীর বিভিন্ন জায়গা কিন্তু পানির নিচে তলিয়ে যায়, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাত থেকে কিন্তু টানা বর্ষণ শুরু হয়েছিল এবং আজকেও ভোরে বৃষ্টি হয়েছে, টানা বর্ষণ হয়েছে। এরপরই কিন্তু মূলত এই আগ্রাবাদ যে ব্যাপারীপাড়া রয়েছে, মুহুরীপাড়া রয়েছে, কিংবা কাতালগঞ্জ এলাকা রয়েছে, পাতলাশ এলাকা রয়েছে, যেসব নিচু এলাকা রয়েছে, সেসব নিচু এলাকায় কিন্তু পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখেছি সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে চরম বেকায়দায় পড়তে হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচু এলাকার যেসব বাসাবাড়ি রয়েছে, সেসব বাসাবাড়িও কিন্তু নিচের অংশটুকু পানির নিচে তলিয়ে গেছে। এবং এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে, আমরা দেখছি তাদের আসলে বর্ষাকাল আসলেই চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে যারা ব্যবসার কাজে জড়িত কিংবা স্থানীয়তে এই এলাকার মধ্যে যেসব দোকানপাট রয়েছে, সবাই চরম ভোগান্তির মধ্যে পড়েছে। আসলে সবার একটি কথা, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। নগরীর বিভিন্ন জায়গায় এখন জলাবদ্ধতা হয় না, যেসব জায়গায় আগে হতো। এখন এই যেসব জায়গায় নিচু এলাকায় জলাবদ্ধতা হচ্ছে, এসব জায়গায় যাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নজর দেন, সেই বিষয়টুকু দাবি করেছেন। এবং নালা নর্দমা যাতে নিয়মিত পরিষ্কার করেন, সেই দাবিটুকু করেছেন স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর মুহুরীপাড়া এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের আগ্রাবাদের মুহুরীপাড়া এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। জুলাই মাস জুড়ে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত 50টি গ্রামের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও মাছের ঘের তলিয়ে গেছে। প্রায় 1 লাখ মানুষ চরম পানিবন্দী। স্থানীয়দের অভিযোগ, নদী পুনঃখননে প্রায় 140 কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও মিলছে না কোনো সুফল। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। টানা বর্ষণ আর পলি জমে নদী ভরাট হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঘরের উঠান থেকে শুরু করে স্কুল মাঠ সবই এখন পানির নিচে। অভয়নগর ও মনিরামপুরের অন্তত 50 গ্রামের মানুষের জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 1 লাখ মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। তলিয়ে গেছে ডুমুরতলা, ভেদভিটা ও আন্দা বলার বাঁধ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক সড়ক। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে প্রায় 140 কোটি টাকার নদী খনন কাজ চলমান থাকলেও বাস্তবে কমেনি পানি। কয়েক দশক ধরে আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা থাকে। 3-4 দিন রান্না করতে পারিনি, তারপরে চালিয়ে বান্ধে রান্না করতেছি। একটু ভালো কিছু আশা করছিলাম,
তো দেখি এবছরই বেশি ভুক্তভোগী, এবছর অনেক আগেই হচ্ছে জল এসে গেছে। 50টি গ্রাম এবং 10 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়ে আছে। সাপ ব্যাঙ মানুষ একসঙ্গে বসবাস করছে। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জনগণের চাহিদা মতো নদী খননের কাজ চলছে এবং তার অগ্রগতি 62%। মূলত ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেজিং কাজও চলমান আছে, পানি নিষ্কাশনও খুব বেশি ত্বরান্বিত হয়েছে। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ ভবদ এলাকায় না হয়, তাহলে মানুষের যে উঠানে বা বাড়িঘরে কাছাকাছি যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 4 দশকে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে প্রায় 900 কোটি টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, যশোর। প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর নদীতে বিলীন হওয়া, কর্মসংস্থান না থাকা, লবণাক্ততা জমিতে ফসল না ফলা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত খুলনার উপকূলীয় এলাকা ছাড়ছে মানুষ। টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে তারা ছুটছেন শহরে, কিন্তু শহরেও মিলছে না নিরাপদ আশ্রয় কিংবা নিশ্চিত ভবিষ্যৎ। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। বারবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল। গত 1 দশকে সিডর, আইলা, আমফান সহ অন্তত 10টি ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ জনপদ। খুলনার কয়রা, দাকপ ও পাইকগাছা সহ উপকূল জুড়ে বাড়ছে নদী ভাঙন ও লবণাক্ততার প্রভাব। বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা, অনাবাদী হয়েছে কৃষি জমি, কমেছে মৎস্য চাষ ও পশুপালনের সুযোগ। অস্তিত্ব রক্ষার শঙ্কা এখন উপকূলের হাজারো পরিবারের কণ্ঠে। কাজ ও আশ্রয় হারিয়ে এসব মানুষ দিন দিন বাধ্য হচ্ছেন নিজের ভিটেমাটি ত্যাগ করতে। শেষ আশ্রয় হিসেবে তারা বেছে নিচ্ছেন কাছের শহর। বাঙনে ভাঙে যায়, সময় লবণ পানি ঢুকে যায়, সে সময় আছে ফসল দিয়ে আছে একেবারে নষ্ট হয়ে যায়। এখন তো আমরা মনে করেন যে কোনো মুহূর্তে তোলা যেতে পারি। আমার আশেপাশে যারা লোকজন ছিল তারা বাগানে চলে গেছে, আর আমার তো এই একই অবস্থা। মাসে দেখা গেল 6 দিন 10 দিন এরকম কাজ, এতে সংসার চলে না মানুষের। সমিতি অমুক তমুক দিয়ে কৃষকরা এখনো অনেক রাস্তায় ঋণগ্রস্ত। উপকূল ছেড়ে আসা এই জলবায়ু অভিবাসীদের বড় একটি অংশের ঠিকানা এখন খুলনা শহরের ঘিঞ্জি বস্তিগুলো। ভিটামাটি হারালেও মেলেনি মুক্তি, বরং শহরের অচেনা পরিবেশে শুরু হয়েছে বেঁচে থাকার আরেক সংগ্রাম। শহরের পরিচয়পত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিশ্চিত আয় আর সামাজিক নিরাপত্তার বাইরে থেকেই চলছে তাদের জীবন। কেউ দিনমজুর, কেউ গৃহকর্মী, কেউ রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন। বন্যায় ভাইসে গেছে, এই জন্য আমরা খুলনায় আসছি। আমাদের 3-4 বার ঘর ভেঙে গেছে, তারপর আমরা এখানে আসি। খুলনার অবস্থা একদম বাজে ভাই, কোথাও কোনো কাজ কাম নাই। বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে, খুলনা শহরের বস্তিগুলোর প্রায় 70% মানুষ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল এলাকা ছেড়ে এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া এই অভিবাসীদের বিষয়টিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে না দেখে আইনি ও সামাজিক সুরক্ষার কাঠামোর মধ্যে আনতে হবে। এই সংখ্যা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, একসময় শহরে আর কোনো মানুষের বসবাসের স্থান থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে যদি দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে সবচেয়ে আমাদের জন্য একটা বড় বুস্টিং হবে। খুলনা মহানগরীতে শতাধিক বস্তিতে লক্ষাধিক মানুষের বসবাস। বেসরকারি সংস্থার তথ্য মতে গত 10 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এসব বস্তিতে এসেছেন অন্তত 30,000 পরিবার। এই স্রোত থামাতে এবং বাস্তুচ্যুত মানুষকে উপকূলে ফিরিয়ে দিতে কর্মসংস্থান, টেকসই পুনর্বাসন এবং দুর্যোগের ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দুপুরের সময় আরও থাকছে। হরমুজ পরিচালনায় ইরান ওমান প্রাথমিক সমঝোতা তৈরি হচ্ছে। নতুন আন্তর্জাতিক রুট, প্রয়োজনে তেহরানে একাই চালাবে হামলা ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি। ভোট গ্রহণ 20 আগস্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। মাইমুনা, আজ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এই তফসিল ঘোষণা করেন। এখানে জানানো গেছে যে নির্বাচন কমিশন থেকে আসলে সচিব এর আগে কিন্তু তালিকা পাঠানো হয়েছে এবং সেই তালিকা পাঠানোর পর এখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তার পরবর্তীতে আসলে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করে এই তথ্যটি জানান এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই সাথে কিন্তু মনোনয়নপত্র দাখিলের তারিখ জানানো হয়েছে, যেটি হচ্ছে আসলে
13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এবং মনোনয়নপত্র বাছাইয়ের জন্য 16 আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আসলে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ঠিক করা হয়েছে হচ্ছে 18 আগস্ট এবং একই সঙ্গে আসলে ভোট গ্রহণ হবে হচ্ছে 20 আগস্ট দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত এবং সেটি অনুষ্ঠিত হবে সংসদ অধিবেশন কক্ষে। এছাড়াও আসলে এর আগে সকাল থেকেই এবং বেশ কিছুদিন ধরেই বিগত রাষ্ট্রপতি যখন পদত্যাগ করেছেন তারপর থেকে আসলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যেই তারিখ নিয়ে এবং কখন সেটি নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদেরকে জানানো হবে সেই তথ্যটি নিয়ে বারবার সকলের আগ্রহ ছিল এবং জানার আকাঙ্ক্ষা ছিল। সেইখান থেকে আসলে আজ সকালবেলা যেটি আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশনে আসলে সেই তালিকাটি আসে এবং তারপরে আসলে সেই তফসিলটি ঘোষণা করা হয়। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সবশেষ। নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন মাইমুনা হায়দার চৌধুরী। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউআর নিয়ে আলোচনায় গভর্নর আরও বলেন, ব্যাংক খাতের 1/3 টাকা চুরি করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। এ কারণে 2 কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছেন। ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ 36%, যা অশনি সংকেত। এই খেলাপি কমিয়ে আনতে 18 মাসের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম 6 মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে এক্সিটের সুযোগ দেওয়া হয়েছে। পরের 1 বছর ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থ ঋণ আদালত আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল অর্থনীতি নিয়ে মত বিনিময় করতে পারবেন। আপনারা একটু প্লিজ এই জায়গাটা একটু যদি আপনারা একটু সাইডে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটা চুরি। 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করেছে, কেউ এখনো করছে। এর মধ্যে এমন ডিপোজিটারও আছে যে গত 10 বছরের উপর ধরে তারা সাফার করছে। এবার বাণিজ্যের সংবাদ। উচ্চ মূল্য, ধীরগতিসহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও আবারও গ্রাহক ফিরছে মোবাইল ইন্টারনেটে। বিটিআরসির তথ্য বলছে 10 মাস পর চলতি বছরের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক আবারও 12 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মার্চ থেকে জুন এই 4 মাসে যুক্ত হয়েছে প্রায় 73 লাখ ব্যবহারকারী। অপারেটরদের দাবি, নতুন সিম বিক্রিতে দেয়া আকর্ষণীয় ডেটা প্যাকেজ গ্রাহক টানছে। তবে দ্বিমত করে গ্রাহকরা বলছেন, অফার নয় বরং প্রয়োজনে ব্যবহার করেন মোবাইল ইন্টারনেট। শুভখানের রিপোর্ট। ভৌগোলিক দূরত্বকে হাতের মুঠোয় এনে মুহূর্তেই ইমেইল কিংবা ভিডিও কলে যোগাযোগ, কেনাকাটা, বিনোদন সহ নানা কাজে দৈনিক 13,000 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন দেশের 13.5 কোটির বেশি গ্রাহক, যার প্রায় 60%ই ব্যবহৃত হয় মোবাইলে। তবে গেল বছর নিরাপত্তার স্বার্থে এক ব্যক্তির নামে সিম নিবন্ধন সীমা 15 থেকে 10টিতে নামানোর পর ধাক্কা লাগে মোবাইল ইন্টারনেট ব্যবহারে। বিটিআরসির তথ্য বলছে 2025 সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে গ্রাহক সংখ্যা 12 কোটি 15 লাখ থেকে কমে দাঁড়ায় 11 কোটি 35 লাখে, অর্থাৎ প্রায় 80 লাখ গ্রাহক হারায় 4 অপারেটর। ধাক্কা সামলাতে নতুন সিম বিক্রিতে লোভনীয় অফার দিচ্ছে মোবাইল অপারেটররা। এর ফলে গেল মার্চ থেকে জুন পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 73 লাখ। যদিও ইন্টারনেট সেবার মান ও দাম নিয়ে বরাবরের মতোই অসন্তোষ গ্রাহকের কণ্ঠে। 199 টাকায় প্যাকেজ ব্যবহার করতাম 15 জিবি, সেটা এখন 250 টাকায় প্যাকেজ ইউজ করতে হইতেছে। দাম যাই হোক ব্যবহার করতে হবে, এটা তো আমরা বাধ্যতামূলক। সরকার যে পরিমাণ ভ্যাট ট্যাক্স কমাইছে ওই পরিমাণ সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। 20 টাকা দিয়ে যেমন 1 জিবি 7 দিন মেয়াদে কিনছে, কিন্তু এখন তারা এগুলো কি করছে, 50 টাকা 70 টাকা নিয়ে গেছে, 2-3 জিবি মেয়াদ দিচ্ছে 3 দিন। তাহলে এটা তো হইল না, এটা তো এক ধরনের আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। গ্রাহক বা
পাড়ায় চলতি বছরের প্রথম 6 মাসে রবির রাজস্ব আয় ছাড়িয়েছে 5,242 কোটি টাকা। বছর ব্যবধানে যা 7.1% বেশি। ডাটা থেকে রাজস্ব আয় 13.6% বেড়েছে। বাংলালিংক টেলিটক সাম্প্রতিক আর্থিক বিবরণী প্রকাশ না করলেও ধাক্কা কাটিয়ে ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির ইতিবাচক চিত্র তুলে ধরেছে গ্রামীণফোন। আমরা দেখেছি ইন্ডাস্ট্রিতে সবাই কিন্তু এখন ইন্টারনেট রেডি সিম বাজারে ছাড়ছে, যার কারণে যে সিমটাই আপনি ঢোকাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনি একটা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন, আগে যেটা একটু ছিল না। সো আমরা এটার একটা ভালো ট্র্যাকশন এখন দেখছি। তবে গ্রাহক বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটে। এই সেবা নিচ্ছেন 1.5 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানববন্দনা ছিল তার সৃষ্টির মূল মন্ত্র। বাঙালির ভাব বৈচিত্র্যে সদা জাগ্রত কবিগুরু সাহিত্যের অমর কীর্তি দিয়ে চিরকালের জন্য জায়গা করে নিয়েছেন বিশ্ব বাঙালির হৃদয়ে। বর্ষার এমনই দিনে 85 বছর আগে অনন্ত লোকে পাড়ি জমিয়েছিলেন বাঙালির প্রাণের পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দেহত্যাগ করলেও বাংলার সাহিত্যাকাশে আজও উজ্জ্বল তার সৃষ্টিকর্ম। আজি ঝড়ের রাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনবদ্য সৃষ্টির মধ্যে দিয়ে যিনি সব বাঙালির মণিকোঠায় ঠাঁই নিয়েছেন। 1348 সনের 22শে শ্রাবণ মৃত্যুকে বরণ করেছিলেন এই মহাকবি। খসে পড়েছিল বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির দিক নির্দেশক, এক আলোকবর্তিতা। বাঙালির প্রাত্যহিক জীবনের সবকিছুর সঙ্গেই মিশে আছে রবীন্দ্রনাথ। গত 1.5 শতাব্দী ধরে বাঙালির মানসপটে তার দাপুটে অবস্থান। তাকে বাদ দিয়ে বাঙালির চিন্তার ভূগোল, ভাবের প্রকাশ, রস আস্বাদন কিছুই সম্ভব হয় না। প্রেম, প্রকৃতি আর মানববন্দনা ছিল কবিগুরুর সৃষ্টির মূল মন্ত্র। বাঙালি সত্তায় রবীন্দ্রনাথ সদা জাগ্রত। বাঙালি জীবনে যত ভাব বৈচিত্র্যের সমারোহ, তার পুরোটাই তিনি ধারণ করেছেন তার গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, স্মৃতিকথা আর দর্শনে। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবন দর্শন, মানবতা সবকিছুই আজও সত্যিকারের বাঙালি হওয়ার অনুপ্রেরণা যোগায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকী আজ। 1984 সালের এই দিনে হৃদরোগে মারা যান তিনি। মাহবুব আলী খানের ছোট মেয়ে জুবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী। মাহবুব আলী খান স্মৃতি কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুবার্ষিকী পালনে কবর জিয়ারত ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 1984 সালের 5 আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ক্র্যাশ করলে সেই উদ্ধার কাজ তদারকি শেষে 6 আগস্ট হৃদরোগে আক্রান্ত হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র 49 বছর বয়সে জীবন অবসান হয় এই দেশপ্রেমিকের। তাকে ঢাকার বনানী অঞ্চলে দাফন করা হয়। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান 1979 সালে বাংলাদেশের নৌবাহিনী প্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় খাল পরিষ্কার অভিযান চালায় ঢাকা মহানগর উত্তর বিএনপি। সকালে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের 7 নম্বর ব্রিজ সংলগ্ন খালে এই কার্যক্রম পরিচালিত হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। খাল থেকে বর্জ্য অপসারণ ও চারপাশ পরিষ্কারের পাশাপাশি স্থানীয়দের সচেতন হবার আহ্বান জানান তারা। ডাস্টবিন ব্যবহার ও যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ জানিয়ে উদ্যোক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন নগর গড়তে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীর নৌপথ পরিচালনায় ওমানের সঙ্গে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। শিগগিরই যৌথ ঘোষণার আভাস মিললেও তেহরান সাফ জানিয়েছে, মার্কিন সামরিক অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে জলপথটির পূর্ণাঙ্গ নিরাপত্তা এখনই ফিরছে না। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি রুখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু।
হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে ওমানের সঙ্গে ঐতিহাসিক প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। দুই দেশের দীর্ঘ আলোচনার পর হরমুজের ভৌগোলিক সীমানা এবং বাণিজ্যিক জাহাজের প্রবেশ ও বের হওয়ার রুট নির্ধারণ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না থাকলে শিগগিরই যৌথ ঘোষণা আসতে যাচ্ছে। তবে ওমানের সাথে এই চুক্তি প্রণালীর পূর্ণাঙ্গ নিরাপত্তার নিশ্চয়তা দেয় না বলেও সতর্ক করেন তিনি। দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্য ভেঙে তৈরি হচ্ছে এই নতুন আন্তর্জাতিক রুট, যা ২ থেকে ৪ মাস বা তার বেশি সময় কার্যকর থাকবে। নতুন নকশা অনুযায়ী নৌপথের বড় একটি অংশ থাকবে ইরানের জলসীমায় এবং কিছু অংশ পড়বে ওমানের আওতায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, নতুন রুট চালু হলে লারাক দ্বীপ এবং ওমানের জলসীমায় থাকা সাময়িক বিকল্প পথগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। তবে হরমুজ পূর্ণাঙ্গভাবে খুলে দেয়া হবে কিনা তা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর নির্ভর করছে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দেয়া তথ্যে। সেন্টকম জানিয়েছে, তেহরানের ওপর আরোপিত সামরিক অবরোধ কঠোরভাবে বাস্তবায়নে এ পর্যন্ত ৪৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দিয়েছে মার্কিন বাহিনী। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও হুমকি ধামকি অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় মিত্র আখ্যা দিলেও নেতানিয়াহু জানান, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে একাই যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তেল আবিব। এদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির আঁচ লেগেছে সুদূর এডেন উপসাগরেও। সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় গুলির ঘটনায় এক সন্দেহভাজন সহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে, হতাহতদের সবাই একই পরিবারের সদস্য। তবে নিহতদের এবং হামলাকারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে, এটি একটি বিচ্ছিন্ন পারিবারিক ঘটনা এবং বর্তমানে স্থানীয়দের জন্য নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো হুমকি নেই। বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের খবর। 3 দিনের প্রস্তুতি ম্যাচে চমক দেখালেন মেহেদী হাসান মিরাজ। দলের ব্যাটারদের ব্যর্থতার দিনে সেঞ্চুরি করেছেন এই স্পিনিং অলরাউন্ডার। নিজেদের প্রথম ইনিংসে 263 রানে অল আউট বাংলাদেশ। 2 উইকেট হারিয়ে 51 রানে দিন শেষ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল শান্ত, কিন্তু সকালের সেশনে অজি পেসারদের সামনে পাত্তা পায়নি টাইগার ব্যাটাররা। 0 রানে বিদায় নেন তানজিদ তামিম। সাদমান করেন 31 রান। আশা দেখিয়েও ফিরে যান মমিনুল এবং শান্ত। মুশফিকের কপালে জুড়েছে 0। দলের ব্যাটারদের এই ব্যর্থতার দিনে অবিচল ছিলেন মেহেদী হাসান মিরাজ। দল 263 রানে অল আউট হলেও 109 রানে অপরাজিত ছিলেন মিরাজ। 6 উইকেট নিয়েছেন অজি পেসার রকি চিওলি। জবাব দিতে নেমে শুরুতেই 2 উইকেট হারিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। একটি করে উইকেট পেয়েছেন হাসান এবং তাসকিন। চেনা ছন্দে ফিরলেন লিওনেল মেসি। বড় জয় পেল ইন্টার মায়ামি। ক্লাবের হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে জোড়া গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। অ্যাটলেটিকো সান লুইসকে 4-2 ব্যবধানে হারানো ডেভিড বেকহামের দল। ঝুম বৃষ্টি, মাঝপথে মেঘের গর্জন আর খেলা স্থগিত থাকায় মন খারাপ সমর্থকদের। আটলান্টিকের এই ভেজা রাতকে রঙিন করতে একটা নামই যথেষ্ট ছিল, লিওনেল মেসি। শেষ পর্যন্ত হলোও তাই। ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য খুব একটা সুখকর ছিল না। 4 মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। তবে সমতায় ফিরতে ইন্টার মায়ামিকে খুব বেশি অপেক্ষা করতেও হয়নি। ম্যাচের 11 মিনিটে নোহ অ্যালানের দুর্দান্ত ক্রস থেকে সান লুইসের জালে বল পাঠিয়ে দলকে সমতায় ফেরান এলএম 10। বিশ্বকাপের পর নতুন করে মায়ামির জার্সিতে এটাই মেসির প্রথম গোল। সমতায় ফেরার পর শুরু হয় মায়ামির চেনা আক্রমণাত্মক ফুটবল। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে আবারও গর্জে ওঠে মেসির বাপা। এবার নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন 2-1 ব্যবধানে। ম্যাচের পুরোটা সময় জুড়ে তার পায়ের ছোঁয়া যেন মায়ামির আক্রমণ ভাগে ছড়িয়েছেন নতুন এক ম্যাজিক।
বিরতির পর বজ্রপাতের কারণে 30 মিনিট খেলা বন্ধ থাকে, কিন্তু মাঠের বিরতি বা আবহাওয়া কোনো কিছুই এই আর্জেন্টাইন জাদুকরের ছন্দ থামাতে পারেনি। দ্বিতীয়ার্ধে টেলাস্কো সেগোভিয়ার গোলের পাশাপাশি ম্যাচের যোগ করা সময়ে মিকেল যে গোলটি করেছেন তার নেপথ্যেও ছিলেন লিওনেল মেসি। তার মাপা হেডার পাসে ভর করেই 4 নম্বর গোলটি পায় মায়ামি। মাঝে সান লুইস একটি গোল শোধ করলেও 4-2 ব্যবধানের উড়ন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড বেকহামের দল। এই জোড়া গোলের মাধ্যমে লেগস কাপের ইতিহাসে সর্বোচ্চ 14 গোলের রেকর্ড এখন মেসির দখলে। লুইস সুয়ারেজের অনুপস্থিতিতে মায়ামির আক্রমণের দায়িত্বটা যেভাবে একা কাঁধে তুলে নিয়েছিলেন, তাতে আরও একবার প্রমাণিত হয়েছে শরীরের বয়স যাই হোক, মেসি ম্যাজিকের বয়স বাড়ে না। ক্লাবের অপরাজিত যাত্রাকে 8 ম্যাচে নিয়ে গিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন আধুনিক ফুটবলের মহানায়ক। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। আপত্তির পরও দিল্লিতে দণ্ডিত হাসিনার বক্তব্যের সুযোগ দেয়ায় বাংলাদেশের ক্ষোভ। জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত, দেশে ফিরলেই গ্রেফতার। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 20 আগস্ট, মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট নির্ধারণ। এবং জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 দাবিতে লং মার্চ কর্মসূচি 11 দলের। গ্যাসের দাম বাড়ালে সরকারকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি। এ ছিল দুপুরের সময়ে। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।